নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। 2021-এর একেবারে শেষ লগ্নে 2022-এর একেবারে শুরু হতে চলেছে এরকম একটা সময়ে। কয়েক ঘন্টা মাত্র অপেক্ষা, তারপরেই শেষ হয়ে যাবে একটা গোটা বছর। একটা ক্যালেন্ডার বদলে যাবে নতুন ক্যালেন্ডারে। আর সেই সময়টাতে যে বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে অবশ্যই একটা পুরনো বছরকে ফিরে দেখার একটা বিষয় তো থাকবেই। তাই আমাদের এই এই যে পর্বটি, সেই পর্বটির নাম আমরা দিয়েছি ফিরে দেখা 2021। আজকে যে বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে আমাদের আশপাশটা, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেই বসবাসের জায়গাটা শুধুমাত্র একটা বাড়ি নয়, শুধুমাত্র একটা পাড়া নয়, শুধুমাত্র একটা মহল্লা নয়, সেই সঙ্গে সঙ্গে একটা গোটা সমাজও বটে। আমাদের এই পাড়ার কনসেপ্ট থেকে যদি একটু বেশি বড় করি, তাহলে অবশ্যই একটা ওয়ার্ড, অবশ্যই তারপর সেটা হয়ে যাবে একটা গোটা শহর, তারপর একটা রাজ্য, তারপর একটা দেশ, তারপর একটা দুনিয়া। আর এই গ্লোবাল ভিলেজে আমরা এই মুহূর্তে একে অপরের প্রতিবেশী। করোনা পরিস্থিতি আমাদের বেশ খানিকটা বদলে নিতে, নিজেদের বদলে নিতেই বোধহয় সহায়তা করেছে। বোধহয় এই বদলটা অবশ্যম্ভাবী ছিল। এই করোনা পরিস্থিতিতে আমরা সেই বদলটাকে নিজেদের চোখের সামনে দেখলাম। আমরা হয়তো 70-এর দশক দেখেছি, আমরা হয়তো 80-র দশক, 90-এর দশক দেখেছি, আমরা এই 2019, 20, 21টাও দেখলাম, যারা চোখের সামনে দেখলাম যে বিগত 30 বছর কিংবা 40 বছরের যে পুরনো ধ্যান ধারণাগুলো, সেই ধ্যান ধারণাগুলোকে ঝেড়ে ফেলে এগিয়ে যেতে হয়। কিন্তু সত্যি সত্যি কি আমরা এগিয়েছি? কতটা এগিয়েছি? রাজনীতি রাজনীতির জায়গায় আছে, অর্থনীতি অর্থনীতির জায়গায় আছে, সমাজনীতি সমাজনীতির জায়গাটাকে সব সময় খুঁজে নিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতেও সে নিজের মতন করে নিজের আশপাশটাকে করে নিয়েছে। মানুষের কথা বলছি। সেই মানুষ যে, যাকে সমাজবদ্ধ জীব বলে অভিহিত করা হয়, সেই মানুষ ঠিক কেমন রয়েছে আমাদের সমাজ, আমাদের আশপাশ, যাকে আমরা গালভরা সোসাইটি নামে ডেকে থাকি, সেই সোসাইটি বা কেমন রয়েছে সেটাই আমরা একটুখানি আজকে দেখবার চেষ্টা চালাচ্ছি। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তথা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অভিষেক কর্মকার। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, দীর্ঘদিন ধরে জীবন দেখা একজন মানুষ, দীর্ঘদিন ধরে সমাজটাকে নিজের চোখের সামনে বদলে যেতে দেখা একজন মানুষ, চন্দ্রশেখর ভট্টাচার্য। স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে আরো অতিথিরা যোগ দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইমানুল হক, অধ্যাপক, সমাজকর্মী, শিক্ষক, আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো ডক্টর ইমানুল হক আপনাকে। এবং আমি আলোচনাটা শুরু করবো এই জায়গা থেকে, সেটা হচ্ছে যে সত্যি সত্যি এই ফেলে আসা বছরটা 2021 আমাদের অনেক কিছু শেখালো। আমরা এই আলোচনাটা শুরু করবার আগেই যখন এই দূরসঞ্চারের মাধ্যমে একে অপরের কাছাকাছি এসেছি, সেই সময়টায় আলোচনা করছিলাম, কথা বলছিলাম নিজেদের মধ্যে, যে আমাদের বোধহয় হাতে ধরে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল এই করোনার উপদ্রুত সময়টা। আমরা এই গোটা বছরটাতে করোনার সেকেন্ড ওয়েভ দেখেছি, দ্বিতীয় ঢেউ, দ্বিতীয় তরঙ্গ, তৃতীয় তরঙ্গ দেখতে হবে কিনা খুব শিগগিরই, সেই আশঙ্কাতে রয়েছে এই মুহূর্তে, সেই আতঙ্কে রয়েছে হয়তো এই মুহূর্তে। সতর্ক থাকছে কেউ কেউ, কিন্তু একটা বড় অংশই সতর্ক নয়। এই 2021-এর সমাজ, সেই সমাজটাকে ঠিক কেমন ভাবে দেখলেন, আমি একটু একদম শুরুতেই জানতে চাইবো চন্দ্রশেখর ভট্টাচার্যের কাছে। আমি একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করি। আমি জেনে গেছি নষ্ট নায়কের কাছে সন্ধ্যার বেলফুল নিয়ে দর কষাকষি। আউন্সের পরিমাণে জেনে গেছি আতরের দাম, তাই হৃদপিণ্ডের অন্য নাম রেখেছি হৃদয়। আমাদের কাছে এখন সব হৃদয় নিয়ে খেলা। আসলে সেটা একটা হৃদপিণ্ড, তার কিন্তু ব্লাডকে পাঞ্চ করা ছাড়া কোনো কাজ নেই। সমস্যাটা হচ্ছে এখানেই, আমাদের কাছে হৃদপিণ্ডটা হৃদয় হয়ে গেছে। আমরা এই সময়ের মধ্যে জেনে গেছি মানুষকে দুভাবে বন্দি করা যায়, এক লক আপ আর এক লকডাউন। যেভাবেই দেখো মানুষ বন্দি। আমরা জেনে গেছি, অদ্ভুত ভাবে জেনে গেছি, যে মানুষের রোগ থেকে বাঁচার জন্য শারীরিক মিলনটা অপরাধ নয়, শারীরিক মেলামেশা অপরাধ নয়, সামাজিক মিলনটা বন্ধ হয়ে যাক, মানুষ আরো অসামাজিক হয়ে যাক।
জেনে গেছি জনসভা করলে, মিটিং এ মিছিলে ভাষণ দিলে, কুম্ভ মেলা, গঙ্গাসাগর হলে পরে করোনা হয় না। খুব ভয় পায় ওরা ধর্ম টর্মকে, কিন্তু স্কুল কলেজ হলে পরে করোনা হয়। ট্রেন বাস বেশি করে চালালে ভিড় কমে যায়, ফলে করোনা হওয়ার সম্ভাবনা থাকে। কম চালালে ভিড় বেশি হলে পরে করোনা হয় না। আমরা জেনে গেছি এসব। আমরা জেনে গেছি যে অ্যালকোহল থাকে স্যানিটাইজারে, এবং হাত দিলে পরে করোনার প্রভাব থেকে, ভাইরাস থেকে মুক্ত হওয়া যায়। এবং অ্যালকোহল খেলে পরেও করোনার প্রভাব থেকে মুক্ত হওয়া যায়, সেই জন্য লকডাউনে সবার আগে মদের দোকান খুলে যায়। আমরা সব জেনে গেছি, এগুলো আমরা নতুন করে শিখছি, জানছি কত কিছু। এই যে মানে বহিরাগত বিষয়টা ছিল, এতদিন আমরা জানতাম যে বহিরাগত মানে হচ্ছে বাইরে থেকে এসে যারা উপদ্রব করে, বা কেউ আমার দেশে অতিথিও হতে পারেন, তিনি বহিরাগত হতে পারেন। এখন হচ্ছে বহিরাগত কে হবে এটা নির্ভর করে সরকারে কে আছে তার উপরে। আমার রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলেও বহিরাগত হবে কিনা এটাও নির্ভর করে আমার এখানে ক্ষমতায় কে আছে না আছে তার উপরে। তাই কৃষকরা কখনো কখনো দিল্লির সীমান্তে বহিরাগত হয়ে যায়, কখনো 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 কলকাতার নাগরিক অধিকার রক্ষার মানুষেরা সিঙ্গুর নন্দীগ্রামে বা দেউচা পাচামিতে গেলে বহিরাগত হয়ে যায়। যে মানুষরা তখন বহিরাগত বললে চেঁচামেচি করছিলেন, আজকে তারাই বহিরাগত লাগিয়ে দেন। কিন্তু আমরা একটা জিনিস শিখে গেছি এই সময়ের মধ্যে, সত্য সে কঠিন বড়। সত্যের জন্য যদি অনড় থেকে লড়াই করা যায়, যদি মাটি কামড়ে পড়ে থেকে সত্যের পাশে দাঁড়ানো যায়, তাহলে কৃষক আন্দোলন জয় হয়। এটাও আমরা এই সময়ের মধ্যে জেনে গেছি। আসলে আমাদের সমাজটা অদ্ভুতভাবে এমন কতগুলো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, যে রাস্তায় মানুষকে বিপুল পরিমাণে বিভ্রান্ত করার সহজতম সুযোগগুলো উড়ে বেড়াচ্ছে, এবং সেগুলো এত চটকদার মোড়কে, এমন লবণচুষের মতো তার বিজ্ঞাপনী প্রচার, যে মানুষ সেদিকে আঁকড়ে ধরছে। কিন্তু সমাজটা আসলে তার ফলে এগোচ্ছে না, সমাজটা পিছিয়ে যাচ্ছে। আজকে শিক্ষার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? স্কুল কলেজ বন্ধ, ছেলেমেয়েরা লেখাপড়া ভুলে যাচ্ছে। সরকার নিজে স্বীকার করছে যে 14-15 বছর ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, কারণ স্কুল বন্ধ। তাহলে বেটি পড়াও বেটি বাঁচাও এর কি লাভ হলো? তাহলে কন্যাশ্রীর কি লাভ হলো যদি তারা সেই শিশু বয়সেই, তাদের শৈশবেই বিয়ে হয়ে যায়? সরকারি প্রকল্প আছে, কিন্তু ভুল পদ্ধতির কারণে শিক্ষা বন্ধ হয়ে গিয়ে, স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। প্লেগ যখন ভয়ঙ্কর আকার নিয়েছিল, রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনে স্কুল চালু রেখেছিলেন, শারীরিক দূরত্ব রেখেছিলেন, পরিচ্ছন্নতা বজায় রেখেছিলেন। প্লেগ সেখানে মহামারী হতে পারেনি। আমাদের কাছে রবীন্দ্রনাথের চাইতেও বড় কোনো উদাহরণ প্রয়োজন ছিল কি? আমরা করলাম না। আমরা যত পারলাম আরো বেশি করে বন্ধের কথা বলছি। যখন আমার রাজ্যের প্রধান বলছেন যে 3 তারিখ সিদ্ধান্ত নেবেন স্কুল কলেজ বন্ধ হবে কিনা, ট্রেন বাস কমে যাবে কিনা, তখনও বলছেন যে গঙ্গাসাগরটা তো আছে, চলতে দিতে হবে। অথচ কুম্ভ মেলায় অত বড় ভয়ঙ্কর ক্ষতি করেছে আমরা জেনে বলছি। এই হচ্ছে সমস্যা। বেশ বেশ আমি আমি আরো বিস্তারিত সমাজের কথা ভেবে সিদ্ধান্ত নিচ্ছে না, সমাজের হত্যাকর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন আগামীবার তারা ভোট কতটা পাবেন তাতে। ওকে, আমি 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 আরো বিস্তারিত বিস্তারিত আলোচনায় আসবো। চন্দ্রশেখর ভট্টাচার্য যে বক্তব্য রাখলেন, আনইন্টারাপ্টেড বক্তব্য, আমি সেই বক্তব্যের থেকে বেশ কয়েকটা বিষয় উঠে এলো, খুব সত্যি কথা। সেটা হচ্ছে যে এই মুহূর্তে সমাজ তো পরিচালনা করে দুটি বিষয়, একটি হচ্ছে রাজনীতি আর একটি হচ্ছে অর্থনীতি। আমাদের আশপাশের যে সমাজ, সেই সমাজের ভেতরে অর্থনৈতিক বিষয়টা ততটা না জানলেও চলবে, রাজনৈতিক বিষয়টা খুব বেশি করে জানতে হবে, কারণ আমাদের গোটা সিস্টেমটার ভেতরেই এই পলিটিক্স নামক শব্দটি ঢুকে পড়েছে। খুব সত্যি কথা, এটা অস্বীকার করবার উপায় নেই। কারণ আমরা তো এর আগে জানতাম না যে সরকার মন্দির নির্মাণ করে গোটা ভারতবর্ষ জুড়ে তার জন্য একটা বিশাল বড় যজ্ঞ পর্যন্ত চলে। সেটা আমরা জানতাম না তেমন ভাবে, কারণ সরকার হাসপাতাল তৈরি করে, সরকার স্কুল কলেজ তৈরি করে, সরকার সরকারি কার্যালয় তৈরি করে, এই বিষয়গুলো জানতাম, ইনফ্রাস্ট্রাকচারের বিষয়গুলো জানতাম। তো সেটাও আমাদের এই 2020 2021 এসে বেশ ভালো করে জানা হলো আর কি, হদ্দমধ্য জানতে পারলাম আমরা। আমি ইমানুল্লাহর কাছে পরে আসবো, আমি তার আগে একটুখানি অভিষেকের কাছে ঘুরে আসতে চাইছি, ডক্টর অভিষেক কর্মকার। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। আমি চন্দ্রশেখর বাবুর কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম। আমি
প্রায় প্রতিটি কথার সঙ্গে 100% সহমত, এবং খুব ভালো লাগলো। আমি আজকে টপিকটা নির্বাচন করার জন্য শান্তনদাকে এবং পুরো হাই নিউজ কর্তৃপক্ষকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে এই যে ফিরে দেখা 2021 খুব মানে পার্টিনেন্ট, রেলিভেন্ট, এগুলো নিয়ে আজকালকার দিনে সংবাদ মাধ্যম ভাবে না। এই যে শুধুমাত্র হার্ডকোর পলিটিক্স এর বিষয়গুলো থেকে বেরিয়ে এসো সোসাইটির জায়গাটাই ফোকাসটা রাখা, যে আজকে মানব সভ্যতা কোন জায়গায় এগোচ্ছে বা আমরা কেমন আছি, 2021 সাল আমাদের কি কি শিখিয়ে গেল, কি কি দেখিয়ে গেল, এই যে জায়গাটা, এইটাকে তুলে ধরাও প্রয়োজন। তো কেন প্রয়োজন সেটা খুব স্পেসিফিক্যালি যদি আমি বলি, তাহলে প্রয়োজন একটা আনবায়াসড, একটা নিউট্রাল সিভিল সোসাইটি, যে সিভিল সোসাইটি, যে পুরো সমাজ পলিটিসাইজড নয়, এইরকম একটা সিভিল সোসাইটি গড়ার জন্য ভীষণভাবে প্রয়োজন, এবং সেখানে সংবাদ মাধ্যমের একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। অবশ্যই বলতে অসুবিধা নেই, এই সংবাদ মাধ্যমেরই একাংশ আমরা যখন দেখি যে বিভিন্ন ভাবে 15 মিনিট 10 মিনিট খবর দেখার পরেই বুঝে যায় bias। এটাও একটা হতাশার সঙ্গে বলতে কোনো আপত্তি নেই, বিভিন্ন সংবাদ মাধ্যমের একটা অংশ, সকলে না হলেও কিছু সংবাদ মাধ্যমের মধ্যেও আমরা কিন্তু এই সমস্যা দেখতে পাচ্ছি। আসলে কি জানেন তো, চন্দ্রশেখর বাবু কথারও রন্ধ্রে রন্ধ্রে কথাটা ছিল, সেটা হচ্ছে আমরা এমন একটা নাগরিক সমাজ পেয়েছি আউট অফ ডেমোক্রেসি, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, যে নাগরিক সমাজ হাইলি পলিটিসাইজড, যে নাগরিক সমাজ হয়তো ভাবতে জানে কিন্তু প্রয়োগ করতে জানে না, যে নাগরিক সমাজ সিলেক্টিভলি আউটরেজ দেখায়, যে নাগরিক সমাজ খুব সুচিন্তিত ভাবে নিজেদের আগে পিছু প্রতিটি বিষয় ভেবে যে পুরো সমাজ প্রতিক্রিয়া জানায়, যেটাকে আমরা বলি সিলেক্টিভ আউটরেজ। রাইট। আজকের দিনে যদি আমরা এই বৃহত্তর সমাজটার দিকে তাকাই, whether it is from your family or মানে লোকালিটি, অথবা যদি আমরা ব্রডার পার্সপেক্টিভে যে জায়গাতেই দেখি না কেন, একটা পলিটিসাইজেশনের প্রসেস কি, যে যা মানুষকে পদে পদে তাকে বাকরুদ্ধ করছে, বলা যেতে পারে তাকে ভীত সন্ত্রস্ত করছে, সত্য কথা সোজাভাবে লেখার ক্ষমতা সে হারিয়ে ফেলছে। আমরা এমনও দেখেছি সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত যখন কেউ কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে, তারও এগেনস্টে আমরা নানা রকম অ্যাকশন দেখেছি, নানা রকম প্রতিক্রিয়া দেখেছি, যেগুলো অনেক ক্ষেত্রেই নাগরিক সমাজকে বাকরুদ্ধ করার জন্য বা তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই 2021 সাল শুরু হয়েছিল একটা উদ্বেগ দিয়ে, হয়তো একদম প্রথমের দিকে মনে হয়েছিল যে আমরা হয়তো কোভিড সিচুয়েশন পেরিয়ে এলাম, কিন্তু তারপরে আমরা সেকেন্ড ওয়েভ দেখলাম মার্চ এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। আমরা ল্যান্ডসেটের রিপোর্ট দেখলাম, আমরা জলে গঙ্গাতে আমরা মৃতদেহ ভেসে যেতে দেখলাম, আমরা দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার দেখলাম। এট দ্য সেম টাইম আমরা আমাদের এই দেশেরই এই একই মাটিতে 5টি রাজ্যে অফলাইনে, মানে সম্পূর্ণভাবে অফলাইনে ভোটের প্রচার দেখলাম, লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখলাম, নির্বাচন দেখলাম। নির্বাচনের মধ্যে যা একদম ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে ভারতীয় গণতন্ত্রের, সেটা হচ্ছে সীমাহীন ঔদ্ধত্য, সীমাহীন ভায়োলেন্স বিভিন্ন জায়গায় আমরা দেখলাম। তারপরে আমরা এই সেকেন্ড ওয়েভের মাঝেও আমরা এই ধরনের, আমি অবাক হয়ে যাই, যেখানে চন্দ্রশেখর বাবু বলছিলেন স্কুল কলেজ শিক্ষা তো আজকের দিনে সব থেকে বেশি অবহেলিত, সেইটা খোলার জন্য আমরা এগোইনি, আমরা চিন্তা ভাবনা করিনি। আমরা ডে টু ডে লাইফে আমরা এতটা বেশি পলিটিসাইজড হয়ে গেছি, যেখানে দেখুন আমরা ভোটের আগে প্রচারটা কিন্তু লক্ষ লক্ষ জনগণকে নিয়ে যে প্রচার করেছি, সেই প্রচারে কিন্তু আমরা তখন এই ধরনের ব্যাপারগুলো ভাবিনি, কিন্তু স্কুল কলেজ খোলার ক্ষেত্রে ভেবেছি। অথচ দেখুন এই প্রচার কিন্তু অনলাইনে করা যেত, প্রত্যেকটা জিনিস আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছি, ডিজিটাল হেলথের কথা বলছি, প্রচারও কিন্তু অনলাইনে করা যেত, বড় বড় জনসমাবেশকে এড়ানো যেত, কিন্তু আমরা সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং কোনো কিছুকে ভাবিনি। কুম্ভ মেলার কথা আসছিল, অত্যন্ত প্রাসঙ্গিক। কুম্ভ মেলার তার যে ফাটাল যেটা ল্যান্ডসেটেও আমরা দেখেছি রিপোর্টে, তো এইগুলো কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট। কিন্তু তার মানে কি 2021 সালকে শুধুমাত্র নেগেটিভ অর্থে বা একটা নেগেটিভ টোন থেকে ব্যাখ্যা করব? এই 2021 সালই আমাদের দেখিয়েছে যে আমরা টোকিও অলিম্পিকে আমরা কি করতে পেরেছি, আমরা নীরজ চোপড়াকে পেয়েছি। এই 2021 সালে আমরা এই ধরনের একদম সবশেষে আমরা
বিশ্ব সুন্দরী যে খেতাব সেখানে আমরা পেয়েছি, আমরা দুর্গাপুজোকে আন্তর্জাতিক হেরিটেজের মর্যাদায় রাখতে পেরেছি, দেখতে পেরেছি। সুতরাং এমন নয় যে শুধুমাত্র আমরা নেগেটিভ টোন দিয়ে শুরু করব, নেগেটিভ টোন দিয়ে শেষ করব। 2021 সাল আমাদের অনেক কিছু দিয়েও গেছে, কিন্তু যেটা হতাশা সেটা হচ্ছে একটা ভাইব্রেন্ট সিভিল সোসাইটি, আনবায়াসড নন পলিটিক্যাল সিভিল সোসাইটি, যেটা যে কোনো গণতন্ত্রের ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করে, সেটা আজকে ভীষণভাবে আমরা তার সেখানে একটা ল্যাকুনা দেখতে পাচ্ছি, একটা অভাব দেখতে পাচ্ছি। সেইটাকে যদি আমরা না মিট করতে পারি, তাহলে আগামী দিনে হয়তো আমাদের ভারতীয় গণতন্ত্র বিশ্বের যেটা লার্জেস্ট ডেমোক্রেসি বলে পরিচিত, সেই লার্জেস্ট ডেমোক্রেসি কিন্তু ডিক্লাইন করবে ইন দ্য সেন্স, আমি ওভারঅল কোলাপসের কথা বলছি না, আমি বলছি পলিটিক্যাল ডেমোক্রেসির তুলনায় সোশ্যাল ডেমোক্রেসি কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই সোশ্যাল ডেমোক্রেসি জায়গাটা আমরা যদি না ইনশিওর করতে পারি, তাহলে ডেমোক্রেসির যেটা মেন ভ্যালু, যে সেই ভ্যালু কিন্তু আমরা হারিয়ে যেতে বসেছি, তার সেটা একটা আমরা অবনমন, হারিয়ে যেতে, তার একটা অবনমন, তার একটা সার্বিক একটা অবনমন, সার্বিক এটা অবনমন। কিন্তু হ্যাঁ রাইট, সেই ভয়টা রয়েছে, সেই আশঙ্কাটা রয়েছে। শুধুমাত্র ওমিক্রনের আতঙ্ক নয়, ওমিক্রন সংক্রমণের আতঙ্ক নয়, এই সামগ্রিক যে মানসিক অবনমন, সেই অবনমনের সামনে কি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ভারতীয় সমাজ, আমাদের সমাজ? আমি সেই জায়গাটাতেই চলে যাব একটু ডক্টর ইমানুল হকের কাছে। হচ্ছে যে আমরা একটা বিষয়কে কিভাবে দেখি, আমাদের সমাজ মানি বা না মানি রাজনৈতিক সমাজ, আমাদের সমাজ মানি বা না মানি এটা অর্থনৈতিক সমাজ, এবং এই সমাজ কাঠামোর মধ্যে ইদানিংকার একটা খুব বড়ভাবে ভূমিকা নিচ্ছে, সেটা সামাজিক মাধ্যম। আগে যেটা নিত গুজব, রাইট, এবং আগে বলা হতো যে হাতে কলমে পরীক্ষা করে দেখা এবং চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন। এখন চক্ষু এবং কর্ণও বিবাদ মেটাতে পারছে না, কারণ এত জাল ভিডিও তৈরি হয়, কোনটা সত্যি কোনটা মিথ্যা বলা খুব কঠিন হয়ে যায়। এবং এখন আছে গুগল দাদা, আছে গুগল দাদা আসলে সুবিধা হচ্ছে যে খুব সহজে আমরা দেখে নিতে পারি। তেমনি অসুবিধা হচ্ছে এইটা যে গুগল দাদাতে এত বেশি ভুল তথ্য দেয়, যে নানাজন মিলে, যে নানাজন যার মতো করে দিয়ে দেয় উইকিপিডিয়াতে। দেখুন, আমি কিন্তু আগে জানতাম না, এখন উইকিপিডিয়ার লেখক যে কেউ হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, তার মতো এডিট একটা অপশন থাকে, রাইট, আইডিটা অপশন থাকে, যে কেউ একটা অর্থ দিয়ে দেয় এবং তারা বিপদ ঘটে। এখন এই জায়গায় আমাদের সমাজে কতটা এগুলাম, কতটা এই সালে আমাদের প্রত্যাশাগুলো কি ছিল? প্রত্যাশা ছিল এই বছরে আমরা একটা টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারবো, এই বছর হিসেবে করা হয়েছিল। বাংলা যদি বলা হয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বাংলা বলতে টেকসই, একটা সাস্টেনেবল ইকোনমি, অর্থাৎ টেকসই একটা অর্থনীতি গড়ে তোলার বছর ছিল এটা। আর কি ঘোষণা করেছিল ইউনাইটেড নেশন? ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট। এবং এই বছরই আমরা দেখলাম যে বেশ কয়েকটা কিরগিজস্তানের যুদ্ধ হয়েছে। একটাই ভালো খবর আছে যে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবকে আর কোনো অস্ত্র দেবে না, সেটা আমেরিকা বলেছে। এইটা একমাত্র ভালো খবর আমার কাছে ছিল। আবার এই বছরই আমি দেখলাম যে ধর্ম সংসদের নাম করে বলা হলো 20 কোটি মানুষকে হত্যার নিদান দেওয়া হলো। এবং আজকে টেলিগ্রাফ কাগজের প্রথম পাতায় যা আছে, যে একটা সুবেশ টাই পরা, কোট পরা ছেলেদের স্কুলে তারা শপথ নিচ্ছে যে তারা হিন্দু রাষ্ট্র গড়বে, একটা ধর্মীয় রাষ্ট্র গড়বে এবং মুসলিমদের হত্যা করে। এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে পিস অ্যান্ড ট্রাস্ট কতটা থাকলেও সেটা আমার সংশয় তৈরি হয়। আবার অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখলাম যে পিউ বলছে ভারতবর্ষে 3.2 কোটি লোক দারিদ্র সীমা নিয়ে চলে গেছে। 1996 এর আগে আমি অনেক অনুরোধ পেতাম যে একটা কাজ দেখে দেওয়ার জন্য। ইদানিংকালে এত অনুরোধ আসছে যে একটা কাজ দেখে দাও, একটা কাজ দেখে দাও, যে কোনো একটা কাজ সে করতে রাখে। সুতরাং এই জায়গাটা, এই বছরটাকে বলা হয়েছিল যে ফল এবং শস্যের বছর হবে। তো ফল যে এখন তো আপেল বা ইত্যাদি ফল তো মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। আদানিরা বেশিরভাগ আপেল বাগান কিনে নিয়েছে, কিনছে 30 টাকা 40 টাকা, আপনার কাছে 200-250 টাকায় বেচছে। একটা আগে ছিল লেবেল লাগিয়ে দেয়, লেবেল লাগানো মানে খারাপ, এখন আবার লেবেল লাগানো ছাড়া লোকে খাচ্ছে না, কলাও লেবেল লাগিয়ে, হ্যাঁ, লেবেল লাগানো কলা। হ্যাঁ, আগে ছিল সবুজ রঙের কলা হতো, এখন দেখছি হলুদ রঙের কলা। চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছে সমাজ। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা কথা বলা হয়েছিল এই বছরে, যে এই বছরটা হবে শিশু শ্রম মুক্ত বছর। কি দেখলাম আমরা? অজস্র শিশু শ্রমিকে ভর্তি হয়ে গেল করোনা কাল।
সমস্ত রাজনৈতিক দলগুলো, মানে বিজেপি ছাড়া রাজনৈতিক দলগুলো সরকারকে চিঠি লিখেছিল, রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিল, কথা হচ্ছে লকডাউন যদি করো তাহলে তোমাকে মাসে 6,000 টাকা করে ব্যক্তি পরিবার প্রতি দিতে হবে, দিনে 200 টাকা করে দিতে হবে। তো লকডাউনে যারা সরকারি চাকরি করে বা বেতন পায় তাদের অসুবিধা হয় না, কিন্তু বাকিদেরকে অসুবিধা হয়। আমরা জানি যে কত মানুষের বেতন কমে গেছে এই সময়টাতে, কত লোক কাজ হারিয়েছে এই সময়টাতে, কাজ হারিয়েছে। Right. কত বিকল্প পেশায়। এখন আমাদের সমস্যা হচ্ছে যারা তথাকথিত মধ্যবিত্ত, আমরা শুধু দেখতে পাচ্ছি গাদা গাদা খাবারের দোকান হয়েছে। এখন এই গাদা গাদা খাবারের দোকান যে হয়েছে কিছু বড় লোকরা করেছে, কিন্তু অনেক তো গরিব লোক অন্য কাজ, মানে মধ্যবিত্ত কাজ কাজ হারিয়ে হারিয়ে খাবারের করেছে। দোকান দিয়েছে। Right, right. কাজ হারিয়ে খাবার এমনি আমি দেখছিলাম কালকে একটা সব জায়গায় শ্যামনগর যাচ্ছিলাম বাউল মেলায়, যাওয়ার সময় দেখছিলাম একটার পর একটা ধাবা। আমরা জানতাম কোনো ধাবাই নেই, মানে ব্যারাকপুর পর্যন্ত কোনো ধাবা নেই। তো একটার পর সব গায়েতে ছোট ছোট দোকান পাশে লিখে গেছে ধাবা, যাতে তার বিক্রিটা বাড়ে, এবং বাড়ির মেয়ের এসছে। তো এই পেশার মধ্যে এবং কত মানুষ যে দেহ ব্যবসায় চলে গেলেন আমরা কেউ জানি, কত যেটা বাধ্য হলেন আমরা কেউ জানি না। আমরা জানি না যে কত মানুষ, তো সামাজিক একটা অসন্তোষ তৈরি হয়েছে। তবে আরেকটা সমাজকে আমি দেখেছি, শুধু খারাপ বলবো না, রেড ভলেন্টিয়ারের নাম করে হোক বা অন্য কোনো স্বেচ্ছাসেবক বাহিনীর নাম করে হোক, প্রচুর মানুষকে আমি দেখেছি করোনা কালে নিজেদের জীবন বিপন্ন করে, বিশেষ করে তরুণ প্রজন্ম লোক মানুষের পাশে থাকতে আমি দেখেছি। আমি গত বছর আমফানে দেখেছিলাম, এবছরও দেখেছি যে মানুষকে মানুষের পাশে থাকতে দেখেছি। এটা তো আমার চোখে একটা ইতিবাচক দিক। এবং আমি এই যে 15 বছর 16 বছরের ছেলেমেয়েরা বেরোতে পারছে না, কিন্তু তারা ফোনে রক্ত জোগাড় করছে, হাসপাতালে শয্যা জোগাড় করছে, এটা তো আমি দেখেছি। অক্সিজেন জোগাড় করছে। আমি তো দেখেছি অক্সিজেন জোগাড় করছে, অক্সিজেন পৌঁছে দিচ্ছে। আমি নিজে অসুস্থ হয়েছিলাম এবং তখন মনে হয়েছিল যে একা কাকে বলবো, কিন্তু তখন দেখলাম আমি নিজেও অন্যদের সাহায্য পেয়েছি তাদের। ক্যান্সার আক্রান্ত মানুষ আমার বাড়িতে আমাকে অক্সিজেন পৌঁছে দিয়ে যাচ্ছেন। এবং আমি দেখেছি যে ডাক্তার অরুণ সিং এর আমার একটা প্রাপ্তি, ডাক্তার অরুণ সিং এর মতো এমন একজন মানুষকে, যাকে আমি এখনো দেখিনি, কিন্তু তিনি ফোনেই অনেক পরামর্শ দিলেন এবং তিনি বললেন যে হাসপাতালে গেলেই হচ্ছে সমস্যা, হাসপাতালে বাড়িতে বসে চিকিৎসা করতে হবে, বাড়িগুলোকে হাসপাতালে বানাতে হবে। এবং আমরা অনেকে একটা বিকল্প চিকিৎসা ব্যবস্থা বাড়িতে শিখে নিলাম এবং বুঝে গেলাম Right. কিভাবে হাসপাতালগুলো লুট পায়। এগুলো হচ্ছে ইতিবাচক দিক। আমি শুধু নেতিবাচক দিকের কথা বলবো না, আমি কারণ ইতিবাচক দিকগুলোর কথা বলতে পারি। এবং নেতিবাচক দিকের মধ্যে একটা আছে প্রকাশনা শিল্পে একটা বড় ক্ষতি হয়েছে। আচ্ছা। ছেলেমেয়েরা বই পড়া কমে গেছে বলছেন, কিন্তু আবার আমি এখন যখন কলেজ স্ট্রিট পাড়ায় যাই দেখি প্রচুর লোক বই কিনতে ভিড় করছে, মানে বই কিনছে, তারা বই কিনছে এবং পড়ার প্রবণতা মানুষের বেড়েছে, জানার প্রবণতাও কিন্তু এই সময়কালের মধ্যে বেড়েছে। এবং অনেক দিন পর স্বাস্থ্য ব্যবস্থা যে কর্পোরেট হয়ে যাচ্ছিল তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তাকে একদিকে যেমন ছিল বাড়ছে এবং এই যে প্যান্ডেমিককে বহু লোক, আমরা বলেছিলাম করোনা আতঙ্ক নির্মাণ, বহু লোককে বলতে হচ্ছে একটা প্যান্ডেমিক, একটা পরিকল্পনা করে একটা আদানি আম্বানি সহ কয়েকটা চোর পরেটের হাতে, 200-250 চোর পরেটের হাতে গোটা পৃথিবীটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম যে ছোটখাটো মুদিখানাগুলো এখন বুঝতে পারছেন আগামী দিনে ধ্বংসের মুখে পড়ে যাবে এবং অনলাইন বিজনেসটা বেড়ে গেল। লোকে এইটা একটা মধ্যবিত্তরা, আমরা একটা সমাজের পক্ষে মুক্তির আলো যেমন দেখিয়েছে, তেমনি একটা বড় বিপদ ডেকে আনছে নিজেদের জন্য এবং ভবিষ্যতের জন্য। তারা অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। কিন্তু রনল দা, আমি এটা এই একটা- জায়গাটাতে হ্যাঁ অবশ্যই আপনার বক্তব্যের একটা সাপ্লিমেন্ট করে আমি আরেকটা বলতে চাই। জিনিস হচ্ছে সেটা হ্যাঁ, হচ্ছে বলুন যে বলুন। যে অনুষ্ঠানগুলোর মধ্যে যে আমি ওই যে খুব ভিড় নিয়ে আমি খুব একটা করি না, কারণ দুটো মত আছে যে একটা যদি যত লোকের ভিড় হবে, ধরা যাক এই যে বুর্জ খলিফা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, অনেক সমাধান হয়েছিল, তত কিন্তু দুর্গাপুজোর পর করোনা দেখা দেয়নি। দুর্গাপুজোয় যে পরিমাণ লোকে ভিড় করেছিল আমি জানি না, এই যে পার্ক স্ট্রিটের ভিড় নিয়ে প্রচুর আলোচনা হলো, কি হবে আমি জানি না। ঢাকা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতেও কয়েক লক্ষ মানুষ একটা জানাজা হাজির হবে বলেছিল যে ওখানে ছেয়ে যাবে, কিন্তু আর পরে কোনো রিপোর্ট এলো না যে বাড়িয়ায় তেমন কোনো করোনা ছড়িয়েছে কিনা। তো এই একটা দিক আছে। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, যেটা আলোচনায় আসা দরকার ছিল, সেটা বেশি করে আলোচনা আমাদের আনতে হবে, যে গরিব মানুষের জীবনযাত্রা হচ্ছে যে আদর্শ অনুকরণের জীবনযাত্রা। আমি তো দেখতে পাচ্ছি যে গরিবের চিংড়ি এখন বড়রা খায়। গরিবের এককালে অনেক আগে উদ্বাস্তু মোগলরা, কালকে নাসিরুদ্দিন সাহেব বলছেন মোগলরা উদ্বাস্তু হয়ে এখানে এসেছিল, এটা কিন্তু এই নয়, দেশ বিজয় করতে আসেনি, পালিয়ে আসছিল। হ্যাঁ, সেই উদ্বাস্তু রাজ্যরা উদ্বাস্তু হয়ে এসেছিল, এটা ঘটনা। তারাও উদ্বাস্তু এসেছিল। তো তারা ওই বিরিয়ানি গরিবের খাবার ছিল, যে অনেক গরিবের খাবারগুলো বড়কে খারাপ হয়েছে। আমি গরিব এলাকায়, মানে গরিব কথা বলবো না, সুবিধা বঞ্চিত বা অধিকার বঞ্চিত এলাকায় বহুদিন ধরে কাজ করি এবং নিয়মিত আমি গেছি।
ওরা আমাকে দেখলে একটু মুখোশ পরতেন, কিন্তু নাহলে এমনি মুখোশ পরতেন না। কিন্তু কারো করোনা হয়েছে এরকম দেখিনি। এমনকি ধারাবিবস্তি যেটা খুব বলা হলো, সে ধারাবিবস্তিতেও কিন্তু খুব বড় আকারে করোনা ছড়ায়। এবং কলকাতায় তো প্রায় 40% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে, তারা কেউ করোনায় মারা গেছেন এরকম ঘরে ঘরে শুনি। এটা একটা কিন্তু দিক। কিন্তু এই আরেকটা মুহূর্তে প্রাপ্তি আছে আমার কাছে। আমি আরেকটা প্রাপ্তি আছে বলবো, সেটা বলে শেষ করবো। রাইট, সরকারি হাসপাতালগুলোর প্রতি খানিকটা মানুষের আস্থা ফিরেছে। একদম একদম। এই যে আইডি হাসপাতাল পাশ দিয়ে যেতে গেলে আমার নিজেরই ভয় লাগতো একটা সময়, কি নাকি রোগ হয়ে যায় বাবা, কেউ ওখান থেকে কেউ অটো উঠলে ভয় লাগতো। সেই আইডি হাসপাতাল, এমআর বাঙুর হাসপাতাল থেকে শুরু করে বহু সরকারি হাসপাতাল যেভাবে পরিষেবা দিয়েছে, সেটাও শিক্ষণীয়। প্রমাণ করে দিয়েছে যে কর্পোরেটকে দিয়ে হবে না, কর্পোরেট হাসপাতালকে দিয়ে হবে না, বেশ, সরকারি হাসপাতালে করতে হবে। এবং সেটা আবার বিমা নির্ভর হলে হবে না। এবং আমাদের এটা মনে রাখতে হবে। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে একটা জিনিস করা উচিত ছিল, যেটা এখন তো পাকিস্তান নাম শুনেই চলে যাবেন, পাকিস্তান যেটা করেছে, যে পাকিস্তানের জিডিপি কিন্তু মাইনাস হয়নি, আমরা মাইনাস 49 চলে গেছিলাম জিডিপিতে। মানে এটা হচ্ছে সুব্রমণিয়ম স্বামীর কথা। ওরা কিন্তু আংশিক লকডাউন করেছিল, গোটা দেশ জুড়ে করে। গ্রামাঞ্চলে লকডাউন করার কোনো দরকারই ছিল না। অনেক জায়গায় লকডাউন করা যেখানে হচ্ছে সেখানটায় লকডাউন করে যদি না করতো, তাহলে আমাদের ভারতবর্ষে এবং দেখবেন কৃষিক্ষেত্র, একমাত্র কৃষিক্ষেত্রে আমরা ইতিবাচকতা দেখিয়েছি জিডিপি ক্ষেত্রে 3% বেড়েছে। তার কারণ হচ্ছে কৃষকরা লকডাউন মানেননি, তারা চাষ করেছিলেন বলে এই যে আমি আপনি যেটুকু বক্তৃতা করছি এখনো পর্যন্ত খেতে পাচ্ছি, এখনো মধ্যে খেতে পাচ্ছি। রাইট। যদিও জিনিসের প্রবল দাম বেড়ে গেছে, সাংঘাতিক দাম বেড়ে গেছে, তার কারণ হচ্ছে সবজি বাজারটাও নিয়ন্ত্রণ করতে এখন কর্পোরেট। চাষি কতটা দাম পাচ্ছে আমি জানি না। তাহলে এই যে সামাজিকতার দুটো দিক, রাজনৈতিক সমাজ আমরা দাঁড়িয়েছি, সেই সমাজকে কর্পোরেট সমাজে রূপান্তরিত করার চেষ্টা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় বিপদ। একদমই, আমি আসবো বিস্তারিত আলোচনায় আসবো। আমি একবারে শেষ করে দিই এটাতে বলে, আমি আসি না, আপনি শেষ করবেন না। দলনিরপেক্ষ, হ্যাঁ বুঝছি, কোনোদিনই দলনিরপেক্ষ সুশীল সমাজ, রাজনীতি নিরপেক্ষ সুশীল সমাজ হবে না। কারণ রাজনীতি ছাড়া কোনো কিছু হয় না। উন্নয়নও সমস্ত উন্নয়ন এমনকি হচ্ছে যে প্রযুক্তির আমদানিও রাজনৈতিক। কোন প্রযুক্তি আনবে আর কোন প্রযুক্তি আনবে না, কোন প্রযুক্তিকে ধ্বংস করে কোন প্রযুক্তি আনবে, সেটাও রাজনৈতিক সিদ্ধান্ত। একটি বিখ্যাত চলচ্চিত্র যার কথা বারে বারেই চলে আসে আমার আলোচনায়, সেটা হচ্ছে সিংহাম 2-তে একটি বক্তব্য ছিল, মানে একটি ডায়ালগ ছিল, একটি সংলাপ। সেই সংলাপটিতে ছিল যে তার বঙ্গানুবাদ করলে এরকমটাই দাঁড়ায় যে এদেশের রাজনীতিতে কোনো সিস্টেম থাকুক বা না থাকুক, সিস্টেমের ভেতরে রাজনীতি আছেই আছে। তো সেটাই আর কি, আমাদের সিস্টেমটার ভেতরে, আমাদের সমাজটার ভেতরেও রাজনীতি অবশ্যই আছে, তাকে অস্বীকার করলে চলবে না। কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় আমার সেই পুরনো প্রবাদটার কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে, আমরা তেমনই সমাজ পাই আমরা যেমন সমাজ চাই। সত্যি সত্যি কি আমরা এইরকম সমাজই চেয়েছিলাম, তাই এইরকম সমাজই পেয়েছি? একরকম ভাবে চলতে পারে না। মানুষেরও যেমন বদল হয়, তেমনি সমাজেরও বদল হয়। দেখার ভঙ্গি, অর্থাৎ দৃষ্টিভঙ্গি, যাকে আমরা গালভরা নামে ডাকি, সেই দৃষ্টিভঙ্গির বদলও হয়। আমরা আসলে, আমি বিরতিতে যাওয়ার আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমরা তেমন সমাজ পাই আমরা যেমন সমাজ চাই। আসলে বোধহয় আমরা নিজেরাই এরকম ভাবে সমাজটা চেয়েছিলাম, ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে আমরা এই সমাজটাই চেয়েছিলাম, তাই এই সমাজটা আমাদের সামনে এসেছে। এটা মনে করলে কোথাও কোনো খামতি হয়ে যাবে কি, বা ভুল হয়ে যাবে কি? আমি একটু চন্দ্রশেখর কাছে যাবো। চন্দ্রশেখর কথা যাবো। একেবারেই ভুল হয়ে যাবে, কারণ এই কথাটা প্রচলিত ছিল, পিপল গেট দ্য গভর্নেন্স ইট ডিজার্ভস। এখন তা নয়। অমর্ত্য সেনের বা আমরা যদি আরো দেখি, নম চমস্কির লেখাগুলো পড়ি, আমরা দেখবো যে একটা থিওরি হচ্ছে এখন, যে কনসেনসাস বিল্ড আপ করা যায়, বিল্ড আপ করা হয়। সমাজে একটা জিনিসকে প্রচার করতে করতে একটা নতুন মতাদর্শ, নতুন একটা জায়গা, একটা ডাইমেনশনকে চেঞ্জ করে তুলে দেওয়া হয়, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে গোয়েবলস এর সময় হয়েছিল। এখন সেই জিনিসটা আরো ধূর্ততার সাথে, আরো সূক্ষ্মতার সাথে, আরো মধু মিশিয়ে সেই কুইনাইন বা কোটিংটাকে দেওয়া হয়। এবং এই যে আমাদের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটা প্রযুক্তি, আমাদের কাদের কাছে, মাথার কাছে প্রতিনিয়ত বলা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি। প্রযুক্তি কি? সব প্রযুক্তি কি আমার কাছে গ্রহণযোগ্য? আধুনিক প্রযুক্তি আমার কাছে কি গ্রহণযোগ্য? তাহলে তো অ্যাটম বোমা ছিল আধুনিক প্রযুক্তির, তাকে কি আমি গ্রহণযোগ্য বলে মনে করব? আজকে যে প্রযুক্তি দিয়ে পেগাসাস তৈরি হয়,
আজকে যে প্রযুক্তি দিয়ে আমার ভোটার এবং আধার লিংক করানো গেলে ই ভোটিং এর মাধ্যমে একজন বসে 1 লক্ষের ভোট দিয়ে দিতে পারে, ধরবার কোনো ব্যবস্থা থাকতে পারে না, সে প্রযুক্তিও কি আমার কাছে কাম্য? আসলে প্রযুক্তি শব্দটার সঙ্গে যুক্তি শব্দটা যুক্ত আছে, কিন্তু সেই যুক্তিকে বাদ দিয়ে প্রযুক্তির কথা বলা হচ্ছে, এবং তার মধ্যে দিয়েই আমাদের সেটাকে খাওয়ার জন্য, আমাদের যাতে সেটাকে গ্রহণযোগ্য হয়, বলে দেওয়া হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, বিকাশ, উন্নয়ন, নিউ ইন্ডিয়া, ছবি তুলে দেওয়া হচ্ছে, ছবি তুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন প্রযুক্তির দিকে যাওয়ার কথা, এবং আধার কার্ডকে বলা হচ্ছে আধুনিক প্রযুক্তি। ভারতবর্ষে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে আধার কার্ডকে নিয়ে। কয়েক কোটি কৃষক বিমার, মানে যে প্রধানমন্ত্রী কৃষক নিধির যে ভবিষ্যৎ নিধির যে টাকা প্রতি মাসে দেওয়া হয়, কয়েক কোটি অ্যাকাউন্টে গিয়েছে আধার কার্ডের ভিত্তিতে। এমন ব্যক্তিও পেয়েছে তার নাম হনুমান, বাড়ি অযোধ্যা, তার বাবার নাম নেই, ছবি হচ্ছে মাংকির ছবি। এমন ব্যক্তিও পেয়েছেন যিনি পাকিস্তানের একজন গুপ্তচর এবং দেশ থেকে বার করে দেওয়া হয়েছে, তারও আধার কার্ড আছে। এমন ব্যক্তি যিনি আধার কার্ডের মানে ডেপুটি চিফ, তার আধার কার্ড জাল করে তাতেও টাকা ঢুকে গেছে। চন্দ্রশেখর দা, আপনার 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 কথা শুনে আমার মনে পড়ে যাচ্ছে যে মাধ্যমিকের সময় আমরা একটা ভাব সম্প্রসারণ করতাম, সেটা হচ্ছে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। অনেকটা সেই রকমই বিজ্ঞান আমাদের দিয়েছে বিপদ, কেড়ে নিয়েছে নিজস্বতা। এরকম একটা ভাব সম্প্রসারণ বোধহয় ভবিষ্যতে ভবিষ্যতে থাকতে পারে। কেড়ে নিয়েছে স্বস্তি, আজকে আমি বলছি কেড়ে নিয়েছে স্বস্তি। আজকে একটা মানুষ ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত, ভোরে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত প্রতি মুহূর্তে তার উপরে নজরদারি চলছে, রাষ্ট্রের নজরদারি। রাষ্ট্র একটা মানুষকে বন্ধু মনে করে না, সকলকে মনে করে সে আমার শত্রু। আজকে ভারতবর্ষের যিনি চিফ সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি ঘোষণা করছেন যে আমাদের লড়াই এখন নাগরিকদের বিরুদ্ধে, অর্থাৎ সরকার বনাম নাগরিক যুদ্ধের জায়গায় ঠেলে দিয়ে নাগরিকদের সে শত্রু মনে করছে, তার উপরে গোয়েন্দাগিরি চলছে। এটা এই বছরে পাওয়া, ধীরে 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 এই বছরে গিয়ে দাঁড়িয়েছে। রাইট, চন্দ্রশেখর দার কথার সূত্র ধরে আমি একটুখানি ইমানুল হকের কাছে যাব। ইমানুল দা, সেটা হচ্ছে আপনি আপনার বক্তব্যে, প্রাথমিক বক্তব্যে যেটা বলছিলেন সেটা হচ্ছে শান্তি এবং বিশ্বাস। আমাদের তো জনকল্যাণকর রাষ্ট্র, ভারতবর্ষ একটি জনকল্যাণকর রাষ্ট্র। সেই জনকল্যাণকর রাষ্ট্রে এই প্রশ্নটা তো উঠবার কোনো জায়গায় নেই, যে প্রশ্নটার কথা চন্দ্রশেখর ভট্টাচার্য বলছেন, যে নাগরিককে বিশ্বাস করবে না রাষ্ট্র। তাই কখনো হয় নাকি ডক্টর হক? যেটা হয়েছে সেটা বললাম, এই রাষ্ট্র হচ্ছে চোর পরে ফ্যাসিস্ট রাষ্ট্র বানানো, ধর্মের নামে অপধর্ম, এবং সাধারণ হিন্দুরা তো এরকম নন যা বলা হচ্ছে। বহু বছর ধরে, মানে শতাব্দীর পর শতাব্দী নয়, সহস্রাব্দের পর সহস্রাব্দ ভিন্ন ধর্মের সঙ্গে বাস করে রেখেছেন সাধারণ মানুষ। রাজারা মারামারি কাটি করেছেন, কিছু গোষ্ঠীপতিরা করেছেন, কিন্তু সাধারণ মানুষটা করে। তো এখানে যেটা করা হচ্ছে, এটা লুটের একটা রাজত্ব চলছে। লুট, আগে চুরি হতো, ছিচকেমি হতো, কিন্তু এরকম রাতের অন্ধকারে হতো, এরকম প্রকাশ্যে লুট কখনো চলে। এবং আমাদের সমাজকে এতটাই অসহিষ্ণু বানানো হয়েছে, এমন হয়েছে যে ভারতবর্ষে আগে আসতো মানুষরা, এখন 6 লক্ষ মানুষ ভারত সরকার বলছেন নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এবং নাগরিকত্ব পাওয়ার জন্য এই 2017 থেকে 2021 4 বছরে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়াচ্ছে 30,311 জনের। 30,000 লোক আবেদন করছেন ভারতের নাগরিক পাওয়ার জন্য, আর 6 লক্ষ লোক মানুষ নাগরিকত্ব ছেড়ে দিয়েছে। এবং আমাদের যেটা হয়ে দাঁড়িয়েছে, যেটা চন্দ্রশেখর বলছেন ঠিকই, সেটা হচ্ছে যে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সমাজকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে, সমাজকে করে তোলা হচ্ছে অপধর্মীয় সমাজ। ধর্ম মানে তো ধারণ করা, ধর্ম শব্দটা হচ্ছে অস্ট্রিক ভাষার শব্দ। এই জায়গাটা থেকে সেখান থেকে বৌদ্ধরা নিয়েছিলেন ধর্ম, তারপরে তার থেকে যে তথাকথিত আর্যরা নিয়েছেন ধর্ম। ধর্ম মানে ধারণ করা, তো কাকে সে ধারণ করছে? লোকে যে নোটবন্দির নামে লাইনে যখন মারা যায়, লোকে যখন অপুষ্টিতে ভোগে, লোকে যখন 50 টাকার সর্ষের তেল 250 টাকায় কেনে এবং কিনতে পারে না। আমার ছোটবেলায় মনে আছে যে 70-এর দশকের শুরুতে লোকে 1 পলা তেল ধার করতে আসতো, গায়ে একটু তেল মাখবে বলে, বা জামাই চলে এসছে, একটা ডিম হয়তো তার বাড়িতে আছে, কিন্তু ডিমটা ভাজার মতো তেল নেই, আত্মীয় চলে এসছে, গরিব মানুষরা তেল ধার করতে আসতো। 1 পলা তেল ধার, মানে অফেরের যোগ্য ধার হতো, কিন্তু 1 পলা বা 2 পলা তেল দিতে আসতো। এখন হচ্ছে না সেই রকম দাঁড়া।
এক তখন কলা লোকে তেল বা 10 দুকলা পয়সা, তেল বা এক বাটি চিনি কিংবা এক হ্যাঁ বাটি মানে দুধ, ধার করতে হবে। সেটাও হ্যাঁ, এক বাটি দুধ রাইট রাইট রাইট। ধার করা আসতো, যে ওদের পুরোনো শরীর ছবি চলছিল। মনে পড়িয়ে দিলেন। মানে এখন হচ্ছে সেই দারিদ্র্যের জায়গায় মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি আমি জানি না, বাজারে গিয়ে বহুবার পর দেখছি, আমি বলছি যে খারাপ রাইট। লাগে, আমি নিজেও আর পারি 100 গ্রামের যে মানুষ এখানে লোকে 100 গ্রাম কেনে, 150 গ্রাম কেনে সবজি। মানে আগে তো ধরুন আমরাও নিজের সবজি কিনতে গেলে হয়তো এক সপ্তাহ কেজি 500 কিনতাম, এখন 200-250 বেশি কিনতে পারি না, লজ্জা লাগে, নিজের অশ্লীল লাগে। পাশে একটা মানুষ 100 গ্রাম কিনছে, 50 গ্রাম কিন্তু আমি দেখছি, লঙ্কা 50 গ্রাম কিনতো, কিন্তু কোনো সবজি 50 গ্রাম কিনতে পারে এটা এখন আগে দেখিনি। তো এইখানে একটা সমাজকে যে গড়ে তোলার চেষ্টা হচ্ছে, এটা কোনো সমাজ? তার এখন মানে মুশকিল হচ্ছে, তার গরিব মানে মানুষ যদি বিদ্রোহ করে, গরিব মানুষ যদি প্রতিবাদ করে, তাকে বলবে বিদ্রোহ। আর যখন বড় লোকরা যখন এইটা অন্যায় এইটা করে, এইটা তখন এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন ডক্টর ইমানুল হক। আইন রাইট, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা মানে কি রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে কথা, সেই প্রশ্নটাও কিন্তু চলে আসছে। আমি আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডক্টর অভিষেক কর্মকার রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। ভারতের একটা ইমেজ গোটা বিশ্বের কাছে রয়েছে, সেই ইমেজটাতে কোথাও এই যে সিস্টেমটা সেটা কোথাও ধাক্কা লাগাচ্ছে। আমরা একদিকে ভাবছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, আমরা একদিকে ভাবছি যে আমাদের আহ একটা 7 ইঞ্চি বাই 4 ইঞ্চির মোবাইল ফোনের মধ্যে আমাদের পৃথিবী চলে এসেছে, কিন্তু ঠিক সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে চোখের সামনে একটা মানুষ প্রায় অর্ধাহার থেকেও আরো নিচে যদি কিছু থাকে, অনাহারের ঠিক ওপরের স্তরটায়, সেই স্তরটায় রয়েছেন মানুষ। ভারতের কি ইমেজ তৈরি হচ্ছে? আমি একদম এই জায়গা থেকেই বলবো, আসলে আলোচনাটা এতটা আজকে ব্রডার একটা স্পেকট্রাম থেকে হচ্ছে, অনেকগুলো বিষয় উঠে এসেছে সেখানে। পেগাসাসের মতো ইস্যু, কর্পোরেটাইজেশনের মতো ইস্যু থেকে শুরু করে পোস্ট ট্রুথ, যেটা ইমানুয়েল বাবু প্রথম রাউন্ডে বলেছিলেন, যে সত্যকে তৈরি করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে, মিথ্যাকে নির্মাণ করা হচ্ছে, সত্য বলে প্রচার করা হচ্ছে, এই যে জায়গাগুলো, অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমি একদম স্পেসিফিক্যালি 2-3টে পয়েন্ট বলবো। দেখুন, আপনি বললেন ইন্ডিয়ার একটা ইমেজ, ভারত সহিষ্ণুতার জন্য পরিচিত বিশ্ববাসীর কাছে। রাইট। আমি যদি একদম 19th সেঞ্চুরির রেনেসাসের পিরিয়ড থেকে শুরু করে, যেটাকে আমরা কেউ কেউ পোস্ট এনলাইটেনমেন্ট ফেজ বলি, সেই সময় থেকে যদি আমরা একদম পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এবং স্বাধীনতার 75 বছর, এই বিগত বেশি দূর নয়, বিগত 150 থেকে 200 বছরের ইতিহাসকে যদি আমরা একটু স্টাডি করি, তাহলে ভারত হচ্ছে সহিষ্ণুতার জন্য, ইন্ডিয়া ইজ নোন ফর টলারেন্স, আমরা এটা বলতে পারি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখুন, সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যে রাষ্ট্রদ্রোহিতার কথা বললেন, আসল সমস্যাটা কোথায় জানেন তো? সেই একই, আমি সেই নাগরিক সমাজের জায়গাতেই যাব। মানুষ প্রশ্ন তুলতে ভুলে গেছে, মানুষ প্রশ্ন তুলতে ভয় পাচ্ছে, তাকে প্রশ্ন তোলার মতো যে স্পেস তার দরকার সোসাইটিতে, সেই স্পেস সে পাচ্ছে না, স্পেসের বড্ড অভাব। মানে রেজিং কোয়েশ্চেন এগেইনস্ট দ্য অথরিটি, এটা হচ্ছে ডেমোক্রেসির বেসিক নর্মস, একদম বেসিক নর্ম, যে অথরিটির এগেইনস্টে কোয়েশ্চেন রেজ অন্তত কোয়েশ্চেন রেজ করতে পারবে, যেটাকে কখনো বিদ্রোহ বলে, এই ইমানুল বাবু বলছিলেন বিদ্রোহ বলে ঘোষণা করা হচ্ছে। আর একটা স্ট্র্যাটেজি কি জানেন তো? এই যে ইমানুল বাবু বলছিলেন যে 50 গ্রাম সে হচ্ছে সবজি কিনছে, মানে দারিদ্রকে এমন পর্যায়ে নিয়ে যাও, একটা অ্যাকিউট লেভেলে নিয়ে যাও, যাতে করে বাধ্য হয়ে রাষ্ট্র নির্ভরতা বাড়ে, সরকার নির্ভরতা বাড়ে, সাধারণ মানুষকে, আমি ডোল ইকোনমির ইস্যুতে মানুষকে আরো বেশি আমি আনুগত্য, নির্ভরশীল করে ফেলবো, আনুগত্য আমি সহজে, হ্যাঁ, তাকে আমি তত সহজে আমি আনুগত্যের দিকে নিয়ে আসতে পারবো। এইটা একটা ব্যাপার। এর জন্য এখান থেকে বেরিয়ে আসার তো হঠাৎ করে এটা ওভারনাইট হবে না। এটা আজকে দেখুন, প্রযুক্তির কথা আসছিল কিছুক্ষণ আগে, খুব ভালোভাবে চন্দ্রশেখর বাবু বলছিলেন যে প্রযুক্তিতে মানে ওই বিজ্ঞান, ওই আবেগহীন বিজ্ঞান আপনি যে কথা বলছিলেন, দেখুন প্রযুক্তির প্রয়োজনীয়তা বা ডিজিটাল ইন্ডিয়ার ভালো দিককে তো আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু এটাকে আমরা কি করে সিকিউর করব? আজকে মানুষের রাইট টু প্রাইভেসি, যেটা ওয়ান অফ দা বেসিক ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, মানে ফান্ডামেন্টাল রাইট, সেই রাইট টু প্রাইভেসি আজকে চলে গেছে। আধার কার্ড জালিয়াতির কথা হচ্ছিল, এরকম আরো অনেক ইস্যু আছে যেখানে আপনি যে স্মার্টফোন নির্ভর হয়ে গেছেন, এমন ভাবে এগুলো ডিজাইন করা হচ্ছে, আপনার রাইট টু চয়েস কে পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। আপনার মানে ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ ইউর চয়েস, আপনার চয়েসটাকে বেঁধে দেওয়া হচ্ছে। আপনি আজকে স্ক্রল করতে করতে কোনো একটা জায়গায় যদি ভুলবশত লাইক দিয়ে দেন,
আগামী কিছুদিন দেখবেন সেই রিলেটেড অন্যান্য খবর আপনার এটাই তো পেতেই এটাই তো থাকবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাই তো এআই। ইয়েস, আর্টিফিশিয়াল, হ্যাঁ, এইটা কিন্তু ডিজাইন করা হচ্ছে, এটা Right. মানুষকে এবং এখানে সোসাইটির বাধ্য স্পেস কিন্তু কমে যাচ্ছে। বাধ্য হ্যাঁ, করা। বাধ্য করা আর্টিফিশিয়াল মানুষের, ইন্টেলিজেন্স দিয়ে গাইড করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স Exactly. আমার চয়েস গুলো কমে আসবে, আমার চয়েস গুলো চয়েস কমে কমে যাবে। যাচ্ছে। ইয়েস, Choice গুলো চয়েস কমে কমে যাচ্ছে। এটা আমরা অনেকটা সেখানে এটা অনেকটা ডক্টর কর্মকার, এটা অনেকটা ছোটদের কার্টুন ফিল্মের মতো। আমরা আগে যখন Exactly. ছোটবেলায় গল্পের বই পড়তাম তখন ইমাজিন করতাম, ভাবতাম যে এইরকম হতে পারে চরিত্রগুলো। 50টা হ্যাঁ, বাচ্চা, এটা 50টা বাচ্চার চিন্তা 50 রকম হতো, কিন্তু এখন আমি বুঝিয়ে দিচ্ছি যে আসলে এটাই হচ্ছে ওই চরিত্রগুলো। এটাই তুমি দেখো 50টা বাচ্চা একরকম না, ভাববে। এটাই ম্যানুফ্যাকচারিং কনসেনসাস, Right. এটাই Yes, ম্যানুফ্যাকচারিং manufacturing concept, হ্যাঁ। কনসেনসাস, যেটাকে Right. বারবার বলছি। এই যে আমি ঠিক এই ইস্যুটাই তুলতে চাইছিলাম যে দেখুন, গবেষণার জায়গায় আপনি ভাবুন, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, গত 10 বছরে ভারতের উচ্চশিক্ষায় গবেষণার যে অবনমন ঘটেছে, গবেষণার জায়গাটা দেখুন, বাজেট কাটেল হয়েছে, ভাবা যায়। আমি একটার পর একটা ঘটনা বলতে পারি যেখানে গবেষণাকে প্রমোট করা হচ্ছে না। আপনি সাউথ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে আপনি তুলনা করুন, এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে তুলনা করুন। Right. আমি বলছি থার্ড ওয়ার্ল্ড, সো কল্ড, আমি ফার্স্ট ওয়ার্ল্ড ছেড়ে দিচ্ছি, সো কল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর আপনি কম্পারেটিভ অ্যানালিসিস করুন যে তারা হায়ার এডুকেশনে, রিসার্চ ওয়ার্কে কত পরিমাণ টাকা বাজেট, মানে কত পার্সেন্ট বাজেটে খরচা করে এই শুধু রিসার্চ পারপাসে। দেখুন ইন্ডিয়ার কি দুরবস্থা হয়ে গেছে। আজকের দিনে কোনো ফান্ডিং নেই, গবেষণাকে অবহেলা করা হচ্ছে, কারণ মানুষকে ভাবতে দিলে হবে না। যদি আপনি ভাবতে দেন তাহলেই সে প্রশ্ন তুলবে। ওই যে বললাম, বেসিক ফান্ডামেন্টাল যে জায়গা ডেমোক্রেসি, সেটা হচ্ছে রেজিং কোয়েশ্চেন এগেইনস্ট দ্য অথরিটি। এই একদমই। হ্যাঁ, এটা একদমই। হচ্ছে আমি ঠিক এই জায়গাটা, মানে হ্যাঁ, সংযোগ হ্যাঁ, করছি, চন্দ্রশেখর দা, হ্যাঁ, একটু বলুন। সংযোগ করছি। যে প্রশ্নটা করেছিলেন ডক্টর কর্মকার, ঠিকঠাক বলছেন, দারুণ বলছিলেন। আমি তা সত্ত্বেও বলছি দু একটি কথা। ভারতবর্ষের যে গণতন্ত্রকে, যে ডেমোক্রেসিকে আগে বলা হতো পার্টিসিপেটরি ডেমোক্রেসি হিসেবে পৃথিবীতে একটা মডেল, আজকে বলা হচ্ছে ভারতবর্ষের ডেমোক্রেসি কিন্তু গণতান্ত্রিক ডেমোক্রেসি নয়, এটাকে Yes. বলা হচ্ছে সাপ্রেসড ডেমোক্রেসি, এবং এটা ইন্টারন্যাশনালি বলা হচ্ছে। সারা পৃথিবীতে ভারতের অবস্থান ক্রমশ নিচে নামছে, সে প্রেস ফ্রিডমের ক্ষেত্রেই হোক, বা রাইট মানে তার লিভিং কন্ডিশনস এর ক্ষেত্রেই হোক, তার ওপেননেস এর ক্ষেত্রেই হোক, জব ডুইং বিজনেস এর ক্ষেত্রেই হোক, ক্রমশ ভারত নিচের দিকে যাচ্ছে। এমনকি মোদী সরকার ক্ষমতায় আসার আগে ভারত গ্লোবালি ছিল ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ ছিল লেস ডেভেলপড কান্ট্রি। এখন বাংলাদেশ ডেভেলপড কান্ট্রি, ভারত লেস ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ অর্থনীতিতে ভারত আর বাংলাদেশের জায়গাটা বদলে গেছে, ভারত নিচে চলে এসেছে। আমাদের কাছে এই আমাদের কাছে বিষয়গুলো যাতে না আসে, তার জন্য আমাদের কাছে হিন্দুত্ব, মুসলমানদের খতম করো, বা এটা সেটা, গোরক্ষা, গোবর নিয়ে গবেষণা হবে, গরু অক্সিজেন ছাড়ে, অদ্ভুত ভিত্তিহীন যুক্তি ছড়িয়ে রাখা হয়। লেস ইম্পর্টেন্ট ইস্যুগুলোকে আরো বেশি ফোকাস করা, যাতে লেস ইম্পর্টেন্ট বললে তো তার একটা ইম্পর্টেন্স আসে, রাইট, লেস ইম্পর্টেন্ট বললে তার একটা ইম্পর্টেন্স আসে, গুরুত্বহীন, লিস্ট ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট ইস্যুকে ম্যাগনিফাই করা। আপনি বাংলাদেশের কথা বললেন, ডেভেলপ লেস ডেভেলপ। আপনি বাংলাদেশ সহ পাকিস্তানের কথাও যদি দেখেন, আপনি দেখুন যে কোনো দেশের যে কোনো গণতন্ত্রে নারী পুরুষের সমানাধিকার একটা বেসিক জায়গা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গা, অন্তত ন্যাশনাল লেজিসলেচারে মানে ডিসিশন মেকিং বডিতে উইমেন পার্টিসিপেশন বেশি। আমি যদি নাম্বার গেম থেকে বেরিয়ে আসি, আমরা কি বলি, আমরা ভোটে বলি 85% ভোট করেছে, 90% ভোট করেছে, আমরা নাম্বার গেমে ফেসে যাই। কিন্তু মেয়ার পলিটিক্স অফ প্রেজেন্স ইজ নট পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট এট অল। আমরা কিন্তু সেটা কখনো ভাবি না, আমরা শুধু প্রেজেন্সের পিছনে ছুটছি, কিন্তু পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। আপনার কথা সূত্র ধরে বলে দিই, মানে গণতন্ত্রে কথা বলার স্পেসটা কমে গেছে। আমি যদি পাকিস্তানের উদাহরণ দিই, কালকেই আমাকে বলা হবে পাকিস্তানে যাও। ঘটনা হচ্ছে ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় আসার পর 250-র বেশি হিন্দু শিখ ধর্মস্থান যেগুলো ভাঙাচোরা হয়ে পড়েছিল, সরকারি খরচে রিপেয়ারিং করে সেগুলো আবার কমিউনিটির হাতে তুলে দেওয়া হচ্ছে। আর ভারতে মসজিদ ভেঙে, গির্জা ভেঙে ভারতবর্ষে হিন্দুত্বের ভোটের লাভ হচ্ছে। আমি আসবো অবশ্যই। আমাদের খুব মানে সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। এই আলোচনা তো একদিনে শেষ হওয়ার নয়, এই আলোচনা
দীর্ঘদিন ধরে চলতে থাকার মতন একটি আলোচনা, কিন্তু সত্যি সত্যি কি আলোচনা করবার, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কোথাও সংকুচিত হয়ে যাচ্ছে? আমি একদম লাস্ট টপিকে আসতে চাইছি, ডক্টর ইমানুল হক। স্বাধীনতা অবশ্যই সংকুচিত হচ্ছে। এখন একটা লাইক দিতেও ভয় লাগে। আগে আগে অবলীলাক্রমে ফেসবুকে যেভাবে শেয়ার করতাম এখন করতে হবে। এখন করতে ফেসবুকে পারবো অনেকেই এইটা। আমাদের প্রোফাইল লক করে রাখতে হয়, প্রোফাইল লক করে রাখে মানুষ। এবং দেখা যাচ্ছে যে এটা নানা ধরনের আক্রমণ তো একদিক থেকে আসছে না, আপনাকে নানাভাবে আক্রমণের জায়গা। কারণ সংঘ পরিবার যারা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় পরিবার, সবাই গান্ধী পরিবারের কথা বলে, কারণ ওরা গান্ধী পরিবার নিয়ে এত আলোচনা করে যাতে লোকে সংঘ পরিবারের কথা আলোচনা না করে। এই সরকারের মোদী অমিত শাহ আমি মনে করি খুব বড় কিছু না, এদের আজকে বসিয়ে কালকে ফেলে দেবে, আরেকজন কাউকে তুলে নিয়ে আসবে। আমরা মোদীকে গাল দিই, অমিত শাহ গাল দিই, মোদী অমিত শাহ কি, এরা হচ্ছে রিমোট কন্ট্রোলটা হচ্ছে RSS। সেখানে দাঁড়িয়ে এরা যা করছেন, এবং আজকে স্কুল কলেজের ছেলে মেয়েকেও তারা বলছে ফেসবুক আইডিটা জানাতে হবে শিক্ষা দপ্তরকে, সব জায়গায় লিঙ্ক করে দেওয়া হচ্ছে আপনি কি বলছেন চলছেন। এবং এই যে সব থেকে বড় বিপজ্জনক যেটা হবে, ভোটার কার্ডের সঙ্গে আধারকে যুক্ত করা। Right. দেখবেন আপনি ভোটটাই দিয়ে দেবেন, এখন তো ঘরে চমকায়, আপনার চমকানো তখনই হবে না, আপনার লিঙ্কটাই খুঁজে পাওয়া যাবে না। ওই দিন কোনো সময় আপনাকে বাতিল করে দেওয়া হবে, আপনার দেশের নাগরিকে থাকবেন না। 182 দিন দেশে বাস করলেই আধার কার্ড পাওয়া যায়, আইন। আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, অথচ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডকে যুক্ত করতে হবে। এবং একটা লোককে মোবাইল রাখতে বাধ্য করা হচ্ছে, রেশন কার্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে, ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে, প্যান কার্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে মোবাইলকে। তার ফলে একটা লোককে মোবাইল রাখতে হবে, আগে 10 টাকা খরচ করে মাসে সারা মাস মোবাইল রাখা যায়, অর্থাৎ 120 টাকা খরচ করলে একটা লোক 1 বছর মোবাইল রাখতে পারছে। কিন্তু এখন কমপক্ষে 129 টাকা থেকে রিচার্জ করতে হবে মোবাইলটা রাখার জন্য। Right, একদম। শুধু তাই না, আবার তাকে নেট রাখতে হবে, নেট রাখতে গেলে সেই টাকাটা দাঁড়াবে কোথায়? 179 টাকা। একটা মানুষের পক্ষে সম্ভব দৈনিক 6 টাকা করে খরচ করা? বছরে কত টাকা দাঁড়াচ্ছে? বছরে 2000 টাকার বেশি টাকা হচ্ছে টাকা লাগবে। প্রত্যেকের নামে মোবাইল থাকতে হবে, আবার অন্য কারো মোবাইল, একটা মোবাইল নাম্বার। ডক্টর হক, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ডক্টর হক, আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি শেষটা শুনতে পেলাম না আপনার বক্তব্যে। আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। এবং আমাদের সেখানে মনে হচ্ছে যে এই মোবাইল নির্ভরতাটা জোর করে চাপিয়ে দিয়ে আমি সংকুচিত হয়ে যাচ্ছে। সেই ইমানুল দা, স্বাধীনতার আমাদের লড়তে হবে। স্বাধীনতা রক্ষার লড়াই আমাদের হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার লড়াই, একটা লড়তে হবে। এবং সেই লড়াইটা সুস্থির সমাজকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো অধিকাংশ বিক্রি হয়ে গেছে চোরপুরের ফ্যাসিস্টের কাছে, তারা বাঁধা পড়ে গেছে। বেশিরভাগ রাজনৈতিক দলই আদানি আম্বানিদের কাছে বাঁধা পড়ে গেছে, বলতে খারাপ লাগলো সত্যি, তাদের কাছে বাঁধা পড়ে গেছে। তাহলে কি এই মুহূর্তে নিষ্কৃতি পাওয়ার উপায় চন্দ্রশেখর ভট্টাচার্য? স্বাধীনতা শব্দটা খুব মজার, কিন্তু আমাকে একবার, আমিও তো তোমার মতোই টেলিভিশনে ছিলাম, সেরকম একটা অ্যাঙ্কারিং এ সময় আমাকে আজিজুল হক একটা কথা বলেছিলেন জার্নালিস্টের ফ্রিডম নিয়ে। বলেছিলেন, হ্যাঁ আমি স্বাধীন, আমি সাংবাদিক হিসেবে স্বাধীন, বাট মাই ফ্রিডম ইজ সাবজেক্ট টু দ্য ফ্রিডম অফ এডিটর। ফলে এই যে স্বাধীনতাটা, আমার স্বাধীনতাটা কি করে থাকবে যদি আমি প্রতি মুহূর্তে প্রযুক্তির অধীনে বন্দি একটা একটা এন্টিটি হয়ে দাঁড়াই। খাঁচায় বন্দি বাঘ, সে বাঘ ভয়ঙ্কর, কিন্তু এক দেয়াল থেকে আরেক দেয়াল পায়চারি করা ছাড়া তার আর কোনো উপায় নেই। তার স্বাধীনতাটা নেই। আমাদের কারোরই আজকে আর কোনো স্বাধীনতা নেই। এই স্বাধীনতাটা আমার নেই বলছি, তার অর্থে এই নয় যে আমার খুব জানা সব থেকে পাওয়ারফুল যে পলিটিক্যাল লিডার আছেন তার স্বাধীনতা আছে, তার স্বাধীনতাও নেই। কারণ তাকেও চলতে হচ্ছে এই প্রযুক্তি যিনি চালাচ্ছেন, প্রযুক্তির যারা নিয়ন্ত্রক তাদের অধীনে। এবং তারা কর্পোরেট, তারা পলিটিক্যাল লিডারদের কিনে রাখে, তারা এদিক থেকে ওদিক নাচাতে কাঁদাতে পারে। মানুষ প্রশ্ন করতে পারে না এত বেশি ঘটনার। মানুষ একটা প্রশ্ন করার আগে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে, তার পক্ষে খেই রাখা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সংঘবদ্ধ সিভিক সোসাইটি, অর্গানাইজড সিভিক সোসাইটি, এবং যেভাবে অর্গানাইজড পিজেন্ট্রি লড়াই করেছে, অর্গানাইজড ওয়ার্কিং ক্লাস, অর্গানাইজড মিডল ক্লাস, এই ক্লাসগুলো যত অর্গানাইজড হবে তত বেশি সেই স্বাধীনতার দিকে পৌঁছানো যাবে। তা না হলে স্বাধীনতার অমৃত মহোৎসব আসলে ওপরে অমৃত ভেতরে বিষ মহোৎসবে পরিণত হবে। আমি ডক্টর অভিষেক কর্মকারকে দিয়ে শেষ করবো। তাহলে 2022-এ কি আমরা স্বাধীনতা পাচ্ছি?
এখনই যে বিষয়টা নিয়ে আলোচনা হলো তাতে এই ধরনের সুস্পষ্ট মানে এই হাইপোথিসিসটা মানে এটা এমন এক হাইপোথেটিক্যাল কথা যার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। তার কারণ হচ্ছে আমরা আরো প্রযুক্তির মায়াজালে ভাসতে চলেছি এবং যত দিন যাবে সেটা আরো বাড়বে। হ্যাঁ, যেটা দরকার, যেটা আমি একদম শুরু করেছিলাম আজকের প্রোগ্রামে, যেটা চন্দ্রশেখর বাবু বললেন, সেটা হচ্ছে ভাইব্রেন্ট সিভিল সোসাইটি। যে সিভিল সোসাইটি আনবায়াসড হবে, যদিও কথাটা একটু ইউটোপিয়ান বলে মনে হতে পারে, কারণ আমরা সিলেক্টিভ আউটরেজ দেখি, আমাদের মানে কোয়েশ্চেন করার মানে স্পেসটা কমে যাচ্ছে। দেখুন, আমরা এই কোয়েশ্চেন করার ক্ষেত্রেও আমরা সিলেক্টিভ হয়ে যাই, কোন বিষয়ে কোয়েশ্চেন করব, কোথায় করব না। এইটা একটা খুব বড় ব্যাপার। আমরা যতটা সহজে হিন্দু ফান্ডামেন্টালিজম নিয়ে কথা বলি, ততটা সহজে কাউন্টার ফান্ডামেন্টালিজম নিয়ে কথা বলতে পারি না। যে কোন জায়গায় দাঁড়িয়ে বলছি, কি বলছি, এটাও কিন্তু মানে স্থান এবং কাল নির্ভর করে আমাদের আউটরেজটা দাঁড়ায়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা ফাটাল এটা একটা নোটোরিয়াস একটা এফেক্ট আছে, এটা একটা ফাটাল এফেক্ট আছে, যেটা সিভিল সোসাইটিকে রন্ধ্রে রন্ধ্রে আজকে বায়াস করে তুলেছে। এই আনবায়াসড সিভিল সোসাইটি, সেটা 2022 কেন, 2024, 2025 বা 2050 সালেও যদি না আসে, তাহলে কিন্তু ডেমোক্রেসি ওই শুধু একটা নেমসেক হয়ে দাঁড়িয়ে যাবে, শুধু নেমসেক হয়ে দাঁড়িয়ে যাবে। প্রকৃত ডেমোক্রেসি, ট্রু ডেমোক্রেসি হচ্ছে একটা মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। সত্যি সত্যি আমরা হয়তো হাইপোথেটিক্যাল বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু খুব সত্যি কিছু কথা বোধহয় আজকে উঠে এলো এই 2021-এর শেষ আলোচনায়, বলা যেতে পারে, যে আলোচনায় সমাজ, আমাদের আশপাশটা, সেই আশপাশটা ঠিক কিভাবে বদলাচ্ছে এবং সেই বদলটা অতি প্রয়োজনীয় ছিল কিনা, কিংবা বদলালেও আমরা ঠিক কতটা বদলাচ্ছি, কিংবা এই বদলটাকে সঠিকভাবে মেনে নিতে পারছি কিনা, এই বিষয়গুলো অবশ্যই আলোচনায় উঠে এসেছে। অনেক ধন্যবাদ আজকের আলোচনায় উপস্থিত থাকবার জন্য ডক্টর ইমানুল হক, অনেক ধন্যবাদ ডক্টর অভিষেক কর্মকার, অনেক ধন্যবাদ চন্দ্রশেখর ভট্টাচার্যকে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকবার জন্য। 2022 সকলের খুব ভালো কাটুক। কিন্তু সত্যি সত্যি কি সকলের খুব ভালো কাটবে? সদ্য প্রয়াত এই 2021-এ হারিয়েছি আমরা এক বিখ্যাত কল্পবিজ্ঞান লেখককে, তার নাম অনীশ দেব। তার একটি লেখায় আমরা দেখেছিলাম একটি রোবট, সেই রোবট বা রোবো যে নামে ডাকুন না কেন, সেই রোবো মহাকাশে ভ্রমণ করতে যাচ্ছে। তার নাম হচ্ছে সস্তা ভবে। অর্থাৎ সেই আইনস্টাইনের থিওরি, সময়, স্থান, ভর, বেগ সমস্ত কিছু বদল হয়ে গেলেও বোধহয় আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাও বদল হয়ে যায়। আমাদের এই সমাজ, আমাদের এই সোসাইটি যাকে আমরা ডেকে থাকি, সেই সোসাইটিতে আমরা সবসময় তাকে মেনে নেবার কিংবা মানিয়ে নেবার চেষ্টা করি, কারণ প্রশ্ন তুললে, বিদ্রোহ করলে যে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হতে হয়। আর সেই কারণেই বোধহয় আমরা খুব সতর্কভাবে, খুব সচেতনভাবে প্রশ্ন কম করি, কিংবা প্রশ্ন করিও না হয়তো। তবে আশা করি সামনের বছরটা, স্বাধীনতার বছর, 75 বছর পূর্তির বছর, অর্থাৎ 2022-এর এই সময়টা, গোটা 365টা দিন ঠিক কেমন ভাবে আমরা কাটাবো আমরা নিজেরা ঠিক করব, নাকি ওই কার্টুন ফিল্মের কল্পনাটাকে মাথায় বসিয়ে দেওয়া, চোখের সামনে ভাসিয়ে দেওয়ার মতো আমাদের দেখানো হবে এবং শেখানো হবে, আর আমরা সেটাই মেনে নেব, সেটা আমাদেরই ঠিক করতে হবে। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।